নিজের বোরিং ভাবটা দূর করার জন্য বক্সের মধ্যে ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলাম আর মনের সুখে নাচতেছিলাম। হঠাৎ কে জানি বেলকনিতে ঢিল দিল। আমি বক্সের সাউন্ড কমিয়ে বেলকনিতে গেলাম। দেখি অনেক বড়সড় একটা ইটের কণা কারো মাথায় পড়লে সে এতক্ষণে শেষ ছিল। আমি বাইরে তাকিয়ে দেখি পাশের বাড়ির ছাদ থেকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে কেমন একটা রাগী ভাব নিয়ে। আমি জোরে বললাম, ঢিল দিয়েছে কে জানেন? জানি। কে? আমি। সাহস কত বড় দেখছেন? নিজে ঢিল মেরে আবার কি করে বলে আমি ঢিল মারছি। বলবো না তো কি করব? তুই যে এত জোরে সাউন্ড দিয়ে গান শুনতেছস আর এদিকে আমার যে ঘুমের সমস্যা হইতেছে সেটা খেয়াল রাখোস। আমি মনে মনে ভাবলাম, আরে এই মেয়ে তো গায়ে পড়ে ঝগড়া করতে আসছে, আমিও কম না। দেখি কতক্ষণ ঝগড়া করতে পারে। আমার ঘরে আমি গান শুনতেছি, তাতে আপনার কি? কি? তোর সাহস তো কম না। জানিস আমি কে? কে আবার? যত সব আজাইরা মেয়ে। তোরা যে বাসাতে থাকো সেটা কার বাসা জানোস? এটা আমার কাকার বাসা। এখন বললে সাথে সাথে তোদের বের করে দিবে। ভাবলাম যদি বলে দেয়, আর যদি বলে বাসা ছেড়ে দিতে, পরে কি হবে? দূর, আমি হার মানব না। পরেরটা পরে দেখা যাবে। বলেন বলেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বক্স একটা না 10টা লাগিয়ে শুনবো। দাঁড়া, তোরে দেখাচ্ছি মজা। এই বলে আরেকটা ইটের কণা হাতে নিয়ে ঢিল দিয়ে বসলো। আমি প্রস্তুত ছিলাম না, ভাবছিলাম ভয় দেখাবে, কিন্তু না, ডাইরেক্ট মেরে দিল আর সোজা আমার হাতের এক সাইডে গিয়ে লাগলো। সাথে সাথে সেখান থেকে রক্ত বের হওয়া শুরু করলো। আমি দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে আসলাম, বক্স বন্ধ করে দিলাম। ভাবলাম মেয়েটা মনে হয় পাগল, পাগল না হলে কি করে এভাবে ঢিল মারতে পারে। কেটে যাওয়া অংশটা ধুয়ে স্যাভলন লাগিয়ে ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিলাম। বেলকনিতে উকি দিয়ে দেখি মেয়েটা আছেনি। দেখি এই কড়া রোদের মধ্যে বসে আছে। পাগল নাকি? থাক, পাগলকে ডিস্টার্ব করে লাভ নেই। ভাবলাম কোনো সুস্থ মানুষ এরকম করতে পারে না। যদি ঢিলটা মাথায় লাগতো তাহলে এতক্ষণে আকাশে থাকতাম। এমন সময় কে জানি দরজায় টোকা দিল। খুলে দেখি মা, বাবা আর ছোট বোন। মা আমার হাতে ব্যান্ডেজ দেখে বলল, কিরে তোর হাতে ব্যান্ডেজ কেন? আরে দরজার একটু আঁচড় লাগছে। ভালো হয়েছে, খুশি হয়েছি। আমার বোনের নাম মরিয়ম, মার নাম আসমা, আব্বার নাম আব্দুল হাসান। আমি মরে গেলেও তো তুই খুশি হবি। হয়েছে, চুপ কর, এখন ঘরে ঢোক। দরজা খুলে আমার ঘরে চলে আসলাম, এসে শুয়ে রইলাম। আসলে আমরা এই বাড়িতে নতুন উঠছি। আমাদের আসল বাড়ি নরসিংদী। আমি হয়েছি ঢাকায় ছোটবেলা থেকে। ঢাকায় কিন্তু সমস্যা হলো, কোনো বাসা আর এলাকা স্থায়ীভাবে হলো না। আমার এই 22 বছরে মনে হয় 10 বার বাসা চেঞ্জ করছে আব্বাই। এইবারও তাই হয়েছে। আমার আব্বা একজন উকিল, সে অনুযায়ী সবাই সম্মান করে। গত দুদিন আগে এই বাসায় উঠছি আমরা। আজকে সকালে নতুন বাসার কিছু কেনাকাটার জন্য তারা বাজারে গিয়েছিল। সকাল থেকে একা, তাই একটু গান শুনছিলাম। তারপরও এই কাহিনী। বেলকনিতে থেকে উকি দিয়ে দেখি মেয়েটা নাই। মেয়েটাকে মনে হলো আমার থেকে বড়। মরিয়ম এসে দরজায় টোকা দিল আর বলল, ভাই, মা ডাকতেছে, খেয়ে যাই তুই। তুই যা, আমি আসতেছি। খেয়ে দিয়ে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে বিকালে বের হলাম। একটা সিগারেট না খাইলে হবে না। এলাকার এক চিপার চায়ের দোকানে গিয়ে বসলাম। একটা চা আর একটা বেনসন খাইলাম। শরীরটা চাঙ্গা হয়ে গেল। সন্ধ্যায় বাসায় এসে পড়াতে বসলাম। পরদিন সকালে কলেজে যাওয়ার জন্য বের হলাম। রিকশার জন্য দাঁড়িয়ে রইলাম বাসার নিচে। পাশের বাসা থেকে একটা মেয়ে বের হলো। আমি আর চোখে তাকিয়ে অবাক হয়ে গেলাম। আরে এ তো ওই মেয়েটা। আমি না দেখার ভান করে দাঁড়িয়ে রইলাম। কে জানি আমাকে ডাক দিল। মনে হলো মেয়েটা। মনে হয় গতকালকের ঘটনার জন্য মাপ চাইবে। ওই দেখে যা। আমাকে ডাকছেন? হুম। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। মেয়েটি বলল, গতকাল কি তুই ফুল সাউন্ড দিয়ে গান শুনছিলি? আমি মনে মনে ভাবলাম, এখন যদি বলি আমি, তাহলে আবার মাইর দিবে নাকি? তার চেয়ে ভালো না করে দেই। না, আমার তো মোবাইলই নাই, গান তো দূরের কথা। মিথ্যা বলবি না। মোবাইল যদি পাই, মোবাইল কিন্তু আমার। না মানে মোবাইল আছে, কিন্তু গান আমি শুনি নাই, সত্যি বলছি। মিথ্যা কথা বলার আর জায়গা পাস না। আমার স্পষ্ট খেয়াল আছে তুই ছিলি এটা। সত্যি বলছি আপু। থাবড়াইয়া সবগুলো দাঁত ফালায় দিব আবার মিথ্যা বললে। সরি আপু, মাফ করে দেন। নেক্সট টাইম যদি এরকম জোরে সাউন্ড দিয়ে গান শুনোস তাহলে তোর খবর আছে। চর খাওয়ার আগে ভাগ। আমি সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসলাম। ভাবলাম মাপ চাইবে, কিন্তু হলো কি, আমি মাপ চেয়ে কুল পাই না। দূর, এসব আলতু ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। কলেজ থেকে এসে লিফটের জন্য ওয়েট করতেছি। আমাদের ফ্ল্যাট হলো 6 তলায়। তখনই বাড়ির মালিকের ছেলের সাথে দেখা হলো। ওনার নাম নিলয়। নিলয় ভাই বলল,
সাকিব, কি খবর? সরি, আমার নাম সাকিব, বলতে ভুলে গেছি। এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনার? ভালো। কোথায় গিয়েছিলে? কলেজে। তুমি জানি কোন ইয়ারে? সেকেন্ড ইয়ার। ভালো করে পড়াশুনো করো। জি ভাই। তুমি বলে জুড়ে সাউন্ড দিয়ে গান শোনো। আরে ভাই, তেমন কিছু না, একটু শুনছিলাম। গান শোনো ঠিক আছে, কিন্তু সাউন্ড কমিয়ে শোনো। পাশের বাড়ি থেকে কমপ্লেন দিয়েছে আমার কাছে। ওকে ভাই। ওকে, যাও তাহলে। আমি রুমে চলে আসলাম। ভাবলাম কি আজব মেয়ে বাবা, নিজে কতক্ষণ বকলে আবার বাড়িওয়ালার কাছে বিচার দিল, আবার আমার হাতও ঢিল দিয়ে কেটে ফেললো। এসব ফালতু মেয়েদের থেকে দূরে থাকাই ভালো। আমি পাশের বাড়ির ছাদে তাকিয়ে অবাক হয়ে গেলাম। দেখি ওই মেয়েটা মনের সুখে সিগারেট টানতেছে। আমি মোবাইল দিয়ে ছবি তুলে নিলাম। ভাবলাম পরে ব্ল্যাকমেইল করে কোনো মাইরের জায়গা থেকে বাঁচা যাবে। আমি বেলকনিতে গিয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে লাগলাম, আর মেয়েটাকে দেখতে লাগলাম কি করে। বেলকনিতে গিয়ে আমাকে দেখে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে। আমাকে লক্ষ্য করে বলল, কিরে তুই সারাদিন ব্যালকনিতে কি করস? আমি কান থেকে হেডফোন খুলে বললাম, সারাদিন বেলকনিতে মানে? মাত্রই তো আসলাম। আর আমাদের বেলকনিতে আমি আসবো না? না, তুই আসবি না। কেন আসবো না? ভাড়া দিয়ে থাকি না? আমার মুখের উপর তর্ক করস? তর্কের কি আছে? আমাদের বেলকনিতে আমি আসবো না তো কে আসবে? যত সব আজাইরা কথাবার্তা। আপনার নামে বাড়িওয়ালার কাছে বিচার দিব। আমি আজাইরা কথাবার্তা বলি? হুম। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোরে যদি আমি এ বাসা থেকে বের না করি তাহলে আমার নাম সুবর্ণা না। তাহলে মেয়েটির নাম সুবর্ণা। যাই হোক, নামটা পছন্দ হয়েছে। আপনি বালডা ফালাইবেন। আমি বকা দিয়ে সাথে সাথে মুখে হাত দিয়ে বসলাম। কি বললি তুই? কিছু না, বলছি আপনার নামটা অনেক কিউট। ফয়সলামি করস? তুই ভুলে যাস না আমি তোর থেকে বড়। জানি আপু। যা ভেতরে যা, ব্যালকনিতে যেতে না দেখি। ওকে আপু। এই বলে আমি ভিতরে চলে আসলাম। আসলে ওদের বাড়িটা 5 তলা, কিন্তু আমরা থাকি 6 তলা, যার কারণে ওদের ছাদ আমার বেলকনির সমান সমান হয়। আমি বিকালে বের হলাম, একটা চিপা বিচারতাছি সেখানে শান্তিমতো সিগারেটটা খাওয়া যাবে। অবশেষে মনে হলো পাইছি। আমি সোজা চিপাই ঢুকে গেলাম। গিয়ে যা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা আরেকটা মেয়ে বসে আছে, তারা মনের সুখে সিগারেট টানতেছে। আমাকে দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে সিগারেট খাওয়া বন্ধ করে ফেলে বলল, কিরে তুই এখানে কি করস? তেমন কিছু না আপু, এলাকাটা একটু ঘুরে দেখছিলাম। এলাকা খুবই ভালো কথা, কিন্তু তুই এই চিপাই কেন? আমি ভাবছিলাম এখান দিয়ে কোনো রাস্তা আছে। আমার তো বিশ্বাস হয় না। এই সাদিয়া ওরে চেক করতো। সাদিয়া চেক করে আমার কাছ থেকে একটা বেনসন পেল। বেনসনটা নিয়ে সুবর্ণার কাছে দিল। সুবর্ণা বলল, আমিও ভাবছিলাম তুই কি করে এত সাধু হতে পারস। আসলে আপু, এটা আমার না, ওই সামনে আমার এক বন্ধুর জন্য কিনছিলাম। চুপ, একদম চুপ। এত মিথ্যা কথা তুই কোথা থেকে বলস? সরি আপু। তুই যে সিগারেট খাস এটা সোজা তোর বাপের কাছে বিচার যাইবে। কিন্তু আপনিও তো খান। আমার সাথে থোর তুলনা? হুম। এখন বিচার না দিতে পারি একটা শর্তে। কি? আমাদের দুজনকে তোর খাওয়াতে হবে। আমি এই ফাঁকে ওই দিন যে ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল ওই ছবিটা সুবর্ণাকে দেখাইলাম। সুবর্ণা দেখে কতক্ষণ হাসলো, তারপর নিজের ফেসবুক প্রোফাইলের ছবিগুলো দেখাইলো। দেখে আমি পুরো অবাক। দেখি সুবর্ণা ওপেনলি সিগারেট মুখে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়েছে। তারপর একটা দুইটা না, অনেকগুলো। আমার মুখের অবস্থা দেখে সুবর্ণা বলল, এখন যাবি নাকি তোর বাপের কাছে যাব? যাইতেছি আপু। আমি দোকান থেকে তাদের জন্য আইসক্রিম নিয়ে গেলাম। আইসক্রিম পেয়ে ওদের আনন্দ আর দেখে কে। এতক্ষণে আমার ওই বেনসনটা ওরা সাবার করে ফেলেছে। আমি বললাম, আপু আমি তাহলে যাই। দাঁড়া, আমিও যাব। সাদিয়া জায়গা, পরে কথা হবে। রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে আমাকে জিজ্ঞেস করলো, কিরে তোর নাম কি? সাকিব। কিসে পড়স? অনার্স সেকেন্ড ইয়ারে। ভালো। এতক্ষণে সে আইসক্রিমকে শেষ করলো আর বলল, শোন, এখন থেকে আমাকে প্রতিদিন একটি করে আইসক্রিম খাওয়াতে হবে, না হলে তোর বাপের কাছে বলে দিব। আমি এমন কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার অবস্থা দেখে সুবর্ণা হেসে শেষ। আমি তার হাসির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। এটা কোনো মেয়ে হাসছে নাকি কোনো পরী হাসছে সেটাই ধরা মুশকিল। হাসতে হাসতে বলল, আরে মজা করছিলাম। মজা তো করবেনি, এখন একটা দোষ পাইছেন না? ওই দেখ তোর বাপ, এখন কিন্তু গিয়ে বলবো। দেখি আব্বা কার সাথে জানি কথা বলতেছে, কিন্তু সুবর্ণা আপু জানলো কি করে এইটা আমার আব্বা? না আপু প্লিজ বইলেন না,
আপনি যা বলবেন তাই খাওয়াবো। ভয় পাস না, যা, বলবো না। ধন্যবাদ আপু, আর ভুলেও আপনার সামনে পড়বো না বলে দিলাম এক দৌড়। দৌড়ে বাসায় চলে আসলাম। কিছুক্ষণ পড়ালেখা করলাম। কিছুক্ষণ পর মরিয়ম একটা অঙ্ক নিয়ে আসলো, ওইটা সমাধান করে দিতাম। সে এবার জেএসসি দিবে। আমি তাকে কিছুক্ষণ বুঝাইয়া অঙ্কটা সমাধান করলাম। যাওয়ার সময় বলল, ভাই 100 টাকা দে তো। 100 টাকা দিয়ে কি করবি? দে তুই, মজা খামো। বাইরে জিনিস খাইলে পেটে অসুখ করবে, যা ভাগ। দে ভাই, দাঁড়া, তোর মানি ব্যাগ কই? মানি ব্যাগ আমার টেবিলের উপরে ছিল। ওইখান থেকে মানি ব্যাগ নিয়ে মানি ব্যাগ থেকে 100 টাকার নতুন নোটটা নিয়ে মানি ব্যাগে ঢিল দিয়ে ভেঙচি মেরে চলে গেল। আমি কিছু বলারও টাইম পাই নাই। আমি ইশারার নামাজ পড়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় মা এলো আর বলল, সাকিব যা তো, মরিয়ম পাশের বাসা সুবর্ণাদের কাছে গেছে। কোন সময় গেছে, এখনো ফিরে আসেনি। যা গিয়ে নিয়ে আয়, ওর কয়দিন পর পরীক্ষা। ওইখানে কি করে? জানি না, কার বলে বার্থডে। ওইখানে যেতে দাও কেন? চিনি না, জানি না। তার এক ক্লাসমেট থাকে ওই বাসায়, আমি যেতে দেই নাই। পরে সুবর্ণা এসে নিয়ে গেছে। সুবর্ণা আবার কে? পাশের বাড়ির বাড়িওয়ালার বড় মেয়ে। আমি যেতে পারবো না। জানা, অনেক রাত হয়ে গেছে। কত তলার? কোন ফ্ল্যাট? 4 তলার বাম পাশের ফ্ল্যাট। যাইতাছি। মা চলে গেল। ওই বাসায় গেলে আবার যদি সুবর্ণার সাথে দেখা হয়, পরে আবার কি জানি হয়। যাই হোক, আমি শরীরে বডি স্প্রে মেরে বের হলাম। পাশের বাড়ির দরজার মধ্যে দিয়ে ঢুকলাম। ভাবলাম সিঁড়ি দিয়ে উঠে যাই। আমি 2 তলায় উঠলাম। খেয়াল করলাম ওপর থেকে কে জানি গান গাইতে গাইতে নিচে নামতেছে। আমাকে পাশ কেটে চলে গেল। মনে মনে ভাবলাম, মনে হয় বেঁচে গেছি। এই বাসার সব মেয়ে মনে হয় সুবর্ণার মতোই হবে। এসব মেয়েদের থেকে দূরেই থাকা ভালো। কিন্তু না, মেয়েটি মনে হয় কিছু বলল। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে আপনাকে আগে তো এই বাসায় দেখি নাই। এখানে কি করছেন? আমি পাশের বাসায় থাকি। এখানে এসেছি সুবর্ণা আপুদের বাসায়। কিন্তু এই বাসা তো কোনো সুবর্ণা থাকে না। কি বলেন? আমার মতো বলল। 4 তলার বাম পাশের ফ্ল্যাটে থাকে। আপনার মা কিছু জানে না, সুবর্ণরা থাকে এই বাসার পরের বাড়িতে। না, এই বাসায় থাকে। শোনেন, আমি এই বাসায় 10 বছর ধরে থাকছি, আমি জানি না। কিন্তু মা তো বলল, আর আমিও দেখছি সুবর্ণা এই বাসায় থাকে। বললাম না এই বাসায় থাকে না। এখন যদি আপনার উপরে যান তাহলে আপনার নামে কমপ্লেইন দিব। আপনি এই বাসায় চুরি করার জন্য ঢুকেছেন।